থেকে নতুন জীবনের প্রথম ধাপ। কাল থেকে আরো কত কি। গুরুজি, কাল থেকে আপনার কাছে গান শেখা। কে জানে আমার মতন ভাগ্য কতজনের হয়। গুরুজির কাছে এভাবে তালিম নেওয়ার স্বপ্ন কতজনের পূরণ হয় জানি না। মেঘ, হ্যাঁ বাপি, খুলছি 1 মিনিট। এসো। শোবার ব্যবস্থা করছিলি? না না, জেগেই আছে। বসো তুমি। না ঠিক আছে। মুখটা এরকম লাগছে, কি হয়েছে বলো? না না, কিছু হয়নি। ঘাবড়াবার মতো কিছু হয়নি, ঘাবড়ে যাস না। কেন আমার ঘাবড়াবার কথা আসছে কেন? কার কি হয়েছে? না না, মার কিছু হয়েছে? না 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 না, মা তো ঘরে বসে ফোন করছে। দিদিভাই আবার শরীরটা খারাপ করলো কি? না না, দিদিভাই ঠিক আছে, মা দিদিভাইয়ের সঙ্গে কথা বলছে, সে ঠিক আছে। তাহলে নীলের কিছু হয়েছে? বাপি কি হয়েছে তুমি বলছো না কেন? তুই এরকম আমি না বুঝতে পারছি। নীলের কিছু হয়েছে বলে তুমি চুপ করে আছো। বাপি আরে আমাকে বলো, নীলের কি হয়েছে? বাপি কি হয়েছে আমাকে বলো। নীল তুই এরকম করিস না, কিছু হয়নি, কিছু নীল কি বেঁচে আছে? তো কি হয়েছে বাপি? বলছিস কি? এরকম কথা বলতে নেই। তুমি আমাকে বলো কি হয়েছে নীলের। আমি 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 সব সহ্য করে নেবো, আমাকে প্লিজ বলো নীলের কি হয়েছে বাপি? কিচ্ছু হয়নি, একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, সাংঘাতিক কিচ্ছু নয়। এখন কেমন আছে নীল? ভালো আছে, সিটি হসপিটালে রয়েছে, ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে। কি বললেন ডাক্তার? হি ইজ আউট অফ ডেঞ্জার। হ্যাঁ, ব্লাড লস হয়েছে কিন্তু জ্ঞান ফিরে এসছে। বাপি নীল বেঁচে যাবে তো? বাপি বেঁচে গেছে রে, বেঁচে গেছে। আমি হাসপাতালে যাবো একবার, তুই কি যাবি? জেঠিমণি, জেঠিমণি, থ্যাংক গড তোমরা এসে গেছো। আমার খুব ভয় করছে গো। কোন ডক্টরের আন্ডারে রয়েছে? ডক্টর মৌলিক, শিবাজি মৌলিক। ও গুড। ক্যাবিনটা কোন দিকে? সেকেন্ড ফ্লোর, 215। আচ্ছা ডক্টর কি বলছেন? ওই তো ডক্টর মৌলিক। ও স্যার, ম্যাম, না না না, আপনারা কোনো চিন্তা করবেন না। ইনজুরি ইজ নট দ্যাট সিরিয়াস। হ্যাঁ, কপালটা একটু বেশি কেটে গেছে, 7টা স্টিচ পড়েছে, বাট অল আদার রিপোর্টস আর অ্যাবসলিউটলি ওকে। ইন্টারনাল ইনজুরি? না না, ভেতরে কোনো ইনজুরি নেই। মানে একেবারে সাংঘাতিকভাবে বেঁচে গেছেন, মিরাকুলাসলি বেঁচে গেছেন প্রফেসর গাঙ্গুলি। ওকে, তার মানে আপনি বলছেন যে ওই 7টা স্টিচ ছাড়া, ওই দ্যাট রিলেটেড যে ব্লাড লস, সেটা ছাড়া আর তেমন কিছু? না না, সেরকম কিছু ক্ষতি হয়নি। ওকে, তাহলে ওকে আমরা আজকে বাড়ি নিয়ে যেতে পারি ডক্টর মৌলিক? ওয়েল, আই ডোন্ট ফাইন্ড এনি প্রবলেম। কাল সকাল 10:30টায় রিলিজ করে দেওয়া যেতে পারে। ওকে, আসলে রাত্রিটা এখানে ফেলে রাখতে চাইছিলাম না। কাইন্ডলি আপনিও রিলিজের ব্যবস্থাটা করে দিন প্লিজ। কিন্তু ম্যাডাম, রিলিজের ফর্মালিটিসগুলো তো সকালের আগে। আই এম শিওর ইউ ক্যান ওয়ার্ক দ্যাট আউট। আমরা ওকে একটু ভেতরে দেখতে যাচ্ছি। বাই দ্যাট টাইম ইউ প্লিজ গেট অল দ্য ফর্মালিটিস ডান প্লিজ, দ্যাটস এ রিকোয়েস্ট। কোন ক্যাবিন? 215। ওকে, থ্যাঙ্কস। তোমরা সবাই মিলে এখন ওপরে যাওয়ার দরকার নেই, ওরা আসুক তারপরে তোমরা যেও। ডক্টর মৌলিক স্যার, কাল সকালের আগে রিলিজ করাটা বোধহয় ঠিক হবে না। আফটার অল, ফর দ্য পেশেন্ট একটা ট্রমা তো আছে। ওয়েল, আপনারা তো আমার থেকে বেশি বুঝবেন। আমরা সেটা টেক কেয়ার করব। আপনি শুধু বলুন ওই রিলিজ করার ব্যাপারে আমার কোনো হেল্প আপনাদের লাগবে কিনা, মানে ওই বন্ড টন্ড কিছু। স্যার, আপনাদের কাছ থেকে বন্ড নেব। লেট মি চেক কত তাড়াতাড়ি রিলিজ করতে পারি। থ্যাঙ্কস। কাকে ফোন করছিস? রূপকে ফোনে পাচ্ছি না। ওর তো এখানে আসা উচিত, তাই না? বাপি
যাবো না। ভেবে বলছিস? হ্যাঁ, ভেবেই বলছি যাবো না। নীলের বাড়ির লোকজন, কাছের মানুষ সবাই আছে ওখানে, আমি আর যাবো না। ভালোই আছে হয়তো নীল। শোন, কে আছে কে নেই সেটা বড় কথা নয়। তোর যদি যেতে ইচ্ছে করে তুই 100 বার যা। আমার যাওয়াটা ওখানে ডিস্টার্বিং হবে বাপি। আমি যেতে চাই না সেই জন্য। কেন বলো তো? কারণ আমি গেলে ওখানে সবাই নীলের শরীরের খেয়াল রাখার থেকে আমাকে অপমান করাটা বেশি ইম্পর্টেন্ট মনে করবে। বা ধরুন নীলও আনপ্লেজেন্ট কিছু করতে পারে, বা আমিও করতে পারি। আমি ধরো কাউকে কিছু বলে দিলাম, তখন থাক ভাবি, তার থেকে আমি যাবো না। নীল কিন্তু তোকে এক্সপেক্ট করবে। আমরা দুজনেই তো কখনো কারোর এক্সপেকটেশন মিট করলাম না। এটাও না নাই করলাম। মনের দিক থেকে নীল কিন্তু দুর্বল থাকবে মেঘ। আমি গেলে দুর্বলতায় আবার এক্সাইটেড হবে। আমি চাইছি না সেটা। হয়তো নিজেকেই নিজে ছোট করে কিছু একটা বলে ফেলল। আবার আবার সেই তিক্ততাই বাড়বে ভাবি। আমার তার থেকে দূরে থাকাই ভালো। বেশ, আমি একবার যাচ্ছি, যাওয়াটা উচিত। ভাবি তুমি ওখানে গিয়ে আমার একটু ফোন করো, বুঝলে? ইচ্ছে করলে চল না। কেউ যদি অপমান করে, না হয় না গো ভাবি, আমি ওখানে গেলে আর কার কি হেল্প হবে? আমি আবার ওই নিজেকে কথা দিয়েছিলাম না যে আর দুর্বল হয়ে পড়বো না। তো একটু দুর্বল হয়ে যাচ্ছিলাম। সেটাই তো স্বাভাবিক মা, সেটাই তো স্বাভাবিক। এত তাড়াতাড়ি এত আবেগ একেবারে উপড়ে ফেলা যায় না? যাওয়া উচিত। এই যে তোর কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, বুকের মধ্যিখানটা তোলপাড় করছে, মানুষের তো এমনটাই হয় না? নাহলে মানুষের সঙ্গে রোবটের আর তফাৎ কিছু। আমি তো বেশ নিশ্চিন্ত হলাম, আমার মেঘটা বদলে যায়নি, মেঘের মতোই আছে। থাক না, মুখে হাসিটা থাক, চোখে জলটা থাক, আর থাক আত্মমর্যাদা। দিদিভাই ওখানেই আছে, তাই না? আমার নিজের সন্তান আজকে আমার কাছে অচেনা। তার মনের তল আমি পাই না রে, কোনো কিছুরই কোনো থই পাই না, বুঝতে পারি না তাকে। কি এত দেরি হচ্ছে বলো তো? কিসের এত ফর্মালিটিস থাকে? এটা তো হসপিটালের ব্যাপার, একটু তো সময় লাগবে বলো। আর তুমি বলো এবার দাদাভাই কখন বাড়ি যাবে, কখন রেস্ট নেবে? ভালো লাগে না। শোনো না, তুমি একটু ওয়েট করো এখানে, আমি একবার ভেতরে গিয়ে দেখি কি অবস্থা। আমি গিনিমিনিদের পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। আমি এবার কি করব? আজ রাতটা কি আমি নীলের বাড়িতেই থেকে যাব? সেটাই তো অবভিয়াস। আজ রাতে আমাকে কেউ একা একা বাড়ি যেতে বলবে না মনে হয়। শুধু ভাবি না এসে গেলেই হলো। তুমি খবরটা কখন পেলে?
কাকামণি, তুমি? আমি না একদম ঘাবড়ে গেছিলাম। আমি জানতে চাইছিলাম যে তুমি অ্যাক্সিডেন্টের খবরটা কি করে পেলে? আমি ওই মেঘের কম্পিটিশনের ওখানে গেছিলাম তো, তাই ওর জেতার পর আমার মনে হলো একবার নীলকে ফোন করে জানানো উচিত, তাই আর কি। তোমার মনে হলো যে তুমি নীলকে একবার ফোন করে জানাও? হ্যাঁ, মানে আসলে কি বলতো কাকুমণি, আমি না আগু পিছু কিছু ভাবিনি, ওই স্পন্টেনিয়াসলি মাথায় যেটা এলো, মানে দ্য ফার্স্ট থিং দ্যাট কেম টু মাই মাইন্ড, আমি সেটাই করেছি। আচ্ছা ময়ূরী, নীল কাল অডিটোরিয়ামে ছিল না? মানে মেঘের গান শুনতে যায়নি? কই না তো। তুমি কি পুরো এতটা শিওর হচ্ছ? এমনও তো হতে পারে যে নীল হয়তো অন্য কোথাও বসেছিল, তোমার সঙ্গে হয়তো দেখা হয়নি। সেটা কি করে হবে কাকুমণি? আমি যখন নীলকে ফোন করলাম ওই ফাংশন শেষ হওয়ার পর, তখন তোর অ্যাক্সিডেন্টটা অলরেডি হয়ে গিয়েছিল, সেটাও আবার বেশ খানিকটা দূরে। তুমি তক্ষুনি আমাদের জানাওনি কেন ব্যাপারটা? কেন এই হসপিটালে আসার পর তুমি আমাদের ফোন করে জানালে? কাকুমণি, আমি জানি না তুমি আমাকে এই প্রশ্নগুলো কেন করছো, আর এভাবে কেন করছো। কিরম ইন্টারোগেশনের মতো লাগছে আমার পুরো ব্যাপারটা। তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? না না ময়ূরী, আমি সেটা মিন করিনি। আমি বলতে চেয়েছি যে তুমি একটু লেট করে আমাদের জানিয়েছো আর কি। ময়ূরী, তুমি তোমার বাড়িতে খবরটা দিয়েছো? মানে মেঘ জানে? হ্যাঁ জানিয়েছি তো, অনেকক্ষণ আগে জানিয়েছি, ইনফ্যাক্ট কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসবে। ও জেঠিমণি, কি হলো? নীলের সঙ্গে দেখা হলো, কথা হয়েছে? হয়েছে, কিন্তু ময়ূরী, তোমাকে যে আমি কিভাবে ধন্যবাদ দেব সত্যি আমি জানি না। আমাদের পরিবারের প্রত্যেকটা বিপদে তুমি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছো, বাকি সব কিছুকে পরোয়া না করে তুমি যেভাবে আমাদের উপকার করেছো, তোমাকে সত্যি মানে তুমি আমাদের আত্মীয়র থেকে অনেক বেশি, অনেক আত্মীয় এটা করে না গো। ইউ আর মাচ মোর দ্যান মাই ফ্যামিলি। এভাবে বলো না জেঠিমণি, আমি তো তোমাদেরকে আমার নিজের লোক বলেই মনে করি, বলো। হ্যাঁ, তুমি তো নিজের লোক বলে মানো, আমি জানি, কিন্তু দেখো, যার সবার আগে ছুটে আসা উচিত ছিল সে কিন্তু একটা ফোন করেও খবর নেয়নি। মীনাক্ষী, থাক না এখানে। কেন কেন নয় বলো তো? মানুষের বিপদে আপদে শত্রুও ছুটে আসে, অচেনা মানুষ ছুটে আসে, অনাত্মীয়ও ছুটে আসে। আজ একটা জিনিস খুব স্পষ্ট করে বোঝা গেল ত্রিদীপ, মেঘের নীলকে ভালোবাসার দৌড়টা একদম পরিষ্কার বোঝা গেল। কোনো কালে এতটুকুও যদি টান থাকে, তাহলে সেই মানুষটার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে কেউ বসে থাকতে পারে না গো, ছুটে আসে। তখন সম্পর্ক, ঝগড়া সব ভুলে যায়। এনিওয়ে, যত সে দূরে থাকে ততই নীলের ডিসিশন নিতে আরো সহজ হবে। ওদিকে কি বললো, ছাড়বে কখন? ডক্টর বললেন কয়েকটা ফার্দার টেস্ট করে নিচ্ছে, আর ওই একটা ড্রেসিং করে দিচ্ছে, 3-4 পরে খুলে দেবে সেটা। নীল কেমন আছে এখন? ভালো। খুব তাড়াতাড়ি খবর নিলেন। মিসেস গাঙ্গুলি, খবর কিন্তু আমি নিয়েছি। ডক্টর মৌলিকের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে। বাবি, তুমি কি এখানে একা এসেছো? কেন, আর কার আশা ছিল? বাবি, আমি অবভিয়াসলি মেঘের কথা জিজ্ঞেস করছি। ও আসেনি তোমার সঙ্গে? না, তুমি তো বললে। আমি কি বলেছি তোমাকে? আমি কি আর তোমাকে বারণ করেছিলাম নাকি ওকে নিয়ে আসতে? কি বলো না। আমি তো বলিনি একবারও ময়ূরী যে তুমি মানা করেছো। যাই হোক, না এসে বুদ্ধিমানের কাজই করেছে। না আসার ডিসিশনটা তার মানে মেঘের নিজের। প্রদীপবাবু, নীলকে কি এখনই রিলিজ করবে? হ্যাঁ, আমরা ওকে নিয়েই ফিরবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসি তবে। আপনাদের পারিবারিক ব্যাপারে এখানে না থাকাটাই ভালো, আর কথায় তো কথা বাড়েই। ময়ূরী এসো। ময়ূরী, ড্রাইভারকে ছাড়তে হবে, এসো। হ্যাঁ বাবি। অনিন্দবাবু, একটা কথা জিজ্ঞেস করব।
কেন তুমি? 1 মিনিট প্রদীপ, 1 মিনিট আনন্দবাবু। আচ্ছা, আপনি তো কলেজে পড়ান, ছাত্র তৈরি করেন, দেশের ভবিষ্যৎ তৈরি করেন। তা আপনার কি মনে হয় আজকে নীলের এই অ্যাক্সিডেন্টের পরে মেঘ যে একবার ফিরেও তাকালো না, কোনো খবর নিল না, সেটা কি খুব ঠিক করলো? আপনি কি বলেন? আপনার শিক্ষা কি বলে? আমরা তো জানি যে মানুষের বিপদে আপদে শত্রুও ছুটে আসে। তা আপনার ছোট মেয়ে তাহলে? শত্রু নয় বলেই বোধহয় আসেনি। আপনাদের এই সময় কটু কথা বলবো না ভেবেছিলাম, বলতে চাইনি, কিন্তু বাধ্য হলাম। মিসেস গাঙ্গুলি, একটা কথা জানতে আমার খুব কৌতূহল হচ্ছে। আমার মেয়ে যদি আসতো তাহলে আপনার প্রতিক্রিয়াটা কি হতো? খুব নিশ্চয়ই ভালো লাগতো না আপনার। যাই হোক, তিক্ততাটা আর বাড়িয়ে লাভ নেই। নীলের দ্রুত আরোগ্যের জন্য আমার শুভ কামনা রইল। চলি। দাদা ভাই ঠিক আছিস তুই এখন? কষ্ট হচ্ছে না তো আর? ড্যাড, কে বলেছিল তোমাকে বলতে? আমি তোমাকে একবার বলেছিলাম গিরির সঙ্গে বিয়ে করব, তুমি কেন বলতে গেছিলে? ঠিক আছে, চলো 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 চলো, ঘরে চলো না। মম ছাড়ো আমাকে, লিভ মি, কোথাও যাবো না আমি। আগে ড্যাডকে বলতে বলো বিয়ের কথা কেন বলতে গেছিল। গলা নামিয়ে কথা বলো। নামাবো না গলা। আগে তুমি বলো, আমার সঙ্গে ডিসকাস না করে, আমার সাথে কথা না বলে কেন বলতে গেছিলে? রূপ, কেন এভাবে কথা বলছো? তুমি চুপ করো। কেন বলেছি? নিজে একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কেন বলেছি। আমি আর তোমার মা মিলে তোমাকে মানুষ করে উঠতে পারি। কেন জানো? তার কারণ হচ্ছে তোমাকে সারা জীবন কোনো দায়িত্ব নিতে হয় তাই। আর ওই গিনি গাঙ্গুলি রূপ সান্যালকে মানুষ করে দেবে? হ্যাঁ দেবে, সেই বিশ্বাস আমার আছে। তোমার মতো বিগড়ে যাওয়া ছেলেকে সেরকম একটা ঠিক মেয়ের হাতে পড়লে ঠিক শুধরে যাবে। হ্যাঁ, কি করবে? কি করবে আমাকে? মানে কি শুধরাবে? আমাকে ভেড়া বানিয়ে রাখবে, এটাই বলতে চাইছো? ভেড়া তুমি এখন হয়ে আছো, ভেড়া হয়ে আছো, ছাগল হয়ে আছো। ড্যাড প্লিজ প্লিজ, আমার তোমার এই জ্ঞানের গপ্প। আমি নাকি ছাগল, আমি নাকি ভেড়া? তুমি তার থেকে অধম। রূপ, কি হচ্ছে কি? সুকান্ত, কেন এসব কথাগুলো বলছো? রূপ, চলো কালকে কথা হবে এসব ব্যাপারে। এসো এসো। মম ছাড়ো। ড্যাড, তুমি ওদের ফোন করে কালকে বলে দেবে তুমি যা বলেছো বলে ফেলেছো। তোমার ছেলের এখন বিয়ে করার কোনো প্ল্যান নেই, দ্যাটস অল। সেটা যদি বলতেই হয় তাহলে আমারও একটা কথা বলার আছে। বিয়েটা যদি তুমি না করো তাহলে এই মাস থেকে তোমার হাত খরচা টাকা বন্ধ। শুধু তাই নয়, তোমার যে কটা ক্রেডিট কার্ড আছে সব কটা ফ্রিজ করে দেবো। আমার 30 বছরের ছেলেকে বসিয়ে খাওয়াতে আমি পারবো। তোমার অ্যাকাউন্টে 50,000 টাকা দেবো। সেই টাকা দিয়ে তুমি বিজনেস করো, যে কোনো কাজ শুরু করো, নিজে ইনকাম করো, নিজের টাকায় নিজে খাও। ব্যাস, আমি দেখি তোমার এলএম কত। ওকে ওকে, ফাইন ফাইন। এই রূপ সান্যালও দেখিয়ে দেবে সে কি করতে পারে, দেখিয়ে দেবে। রূপ রূপ রূপ, উফ, আই আস্তে। রূপ, কি হচ্ছে? বাবাকে। সুকান্ত, তুমি কিন্তু ভীষণ বাড়াবাড়ি শুরু করেছো। কেন করছো এরকম বলো তো? শালিনী, তুমি পুরো ব্যাপারটাতে আমার বাড়াবাড়ি দেখতে পেলে? অফকোর্স তুমি বাড়াবাড়ি করছো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি রূপকে কখনো জিজ্ঞাসা করেছো যে ও এখন বিয়ে করতে চায় কি না? না, করোনি। দুম করে ওই বাড়িতে গিয়ে বিয়ের কথা তুললে কেন বলো তো? আর তাছাড়া তোমার ছেলে এখন বিয়ে করতে চায় না, ও প্রিপেয়ার নয় বিয়ের জন্য। হতে বলো, প্রিপেয়ার হতে বলো, প্রিপেয়ার করতে বলো ওকে নিজেকে। সুকান্ত, ওর বয়সটা কত? ওকে একটু এনজয় করতে দাও না লাইফটাকে।
একটু বাঁচতে দাও না ভালো করে। বিয়ে করলেই বাঁচবে, বুঝেছো? দায়িত্ব নেবে, এনজয় করবে। একটা ভালো মেয়ে গিনি, একটা ভালো ফ্যামিলির মেয়ে, শিক্ষিত মেয়ে, রুচি আছে। নট অনলি দ্যাট, ও রূপকে ভালোবাসে। সো হোয়াট? ও রূপকে ভালোবাসে, তার মানে এই নয় যে রূপও ওকে ভালোবাসে। তার তো কোনো মানে নেই। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো এখন। দেখো শালিনী, তোমার ছেলেকে পথে আনতে গেলে না ওকে দায়িত্ব দিতে হবে। আমরা আজ পর্যন্ত ওকে কোনোদিনও দায়িত্ব দিইনি বলে ও একটা অমানুষ তৈরি হয়েছে। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। মেঘ, বেশ নাম তোমার, জানো? মাটিতে পাই পড়ে না। তুমি এই পৃথিবীর সব ক্ষুদ্রতার থেকে ঊর্ধ্বে। ওই ওই উঁচু আকাশটাই তোমার আনাগোনা। অনেক দূরের তুমি। তুমি হেসেছিলে, আমার সঙ্গে কথা বলেছিলে, কিন্তু তাও মনে হচ্ছিল তুমি যেন বহু দূরের মানুষ, অলিক মানুষ। যখন পাহাড়ে যাই তখন মনে হয় মেঘ যেন আমার নাগালে, কিন্তু কিন্তু হাত বাড়িয়ে সেই মেঘ কোনোদিনও ধরা যায় না, ইলিউশন মনে হয়।